বাইরের শক্তির মদদে ক্ষমতায় বসার অবস্থায় নেই বিএনপি, দাবি ওবায়দুল কাদেরের। শহীদ মিনারে হায়দার আকবর খান রণকে গার্ড অফ অনার, দাফন বনানী কবরস্থানে। মৌসুমের আগেই বাড়ছে ডেঙ্গুর আতঙ্ক, রবিবারেই সারা দেশের হাসপাতালে ৪৮ রোগী। ডিজিটাল নিরাপত্তা আইনে জগন্নাথের সাবেক শিক্ষার্থী তিথি সরকারকে ৫ বছরের কারাদণ্ড। ভারতের ১০ রাজ্যে ৯৬ আসনে লোকসভার ভোট গ্রহণ চলছে, পরের ধাপ ২০ মে। স্বাগত সংবাদ সমগ্রের সাথে আছি শারমিন শ্রাবণী। শুনছেন প্রধান শিরোনামগুলো, এবারে পুরো খবর। কেন্দ্রের নির্দেশ অমান্য করে যারা উপজেলা নির্বাচন অংশ নিয়েছেন বা করেছেন তাদের শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় বিএনপির সমালোচনা করে বলেন, বাইরের কোনো শক্তির মদদে বিএনপি ক্ষমতায় যাবে এমন পরিস্থিতি নেই। মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন ক্ষমতা কমে এসেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ৭৩ জন এমপিকে মনোনয়ন দেন, ২৫ জন মিনিস্টারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে। শাস্তিটা অনেক হবে। আমরা তো বিএনপিকে নির্বাচনে আসতে কোনো প্রকার বাধা দিইনি, আমরা তো তাদেরকে নির্বাচনে আসতে বাধা দিইনি। রুশ ইউক্রেন যুদ্ধের কারণে টালমাটাল বিশ্ব অর্থনীতি, আর এর প্রভাবেই যুক্তরাষ্ট্রের বাজারে দেশের তৈরি পোশাক রফতানি কমেছে বলে জানিয়েছেন বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বিজিএমইএ এর নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, তৈরি পোশাক শিল্পের বাজার এখন শুধু যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল নয়। এ সময় বিজিএমইএ এর সভাপতি এস এ মান্নান কুচি তৈরি পোশাক খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এনবিআর ও কাস্টমসের নানা হয়রানির অভিযোগ করেন। জানান, বৈশ্বিক যুদ্ধ, তেলের দাম বাড়ার কারণে চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশের তৈরি পোশাক খাত। শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে গার্মেন্টসগুলোর উপর চাপ বেড়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। বলেন, কেউ বাংলাদেশের উপর চোখ রাঙালে মেনে নেওয়া হবে না। সেই সাথে পোশাক খাতকে এগিয়ে নিতে তার মন্ত্রণালয় বিজিএমইএকে সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান জাহাঙ্গীর কবির নানক। পোশাক প্রস্তুতকারী হিসাবে বাংলাদেশ সর্বশীর্ষে অবস্থান করছে। আমি আপনাদেরকে, আমার মন্ত্রণালয়ের তরফ থেকে এখানে সচিব মহোদয় আছেন, আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের সম্পূর্ণ সহযোগিতা আপনাদের থাকবে, আমরা আপনাদের পাশে আছি। প্রযুক্তি খাত, শিক্ষা ও প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা করতে ফ্রান্স আগ্রহ দেখেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলু। সকালে সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান প্রতিমন্ত্রী। বৈঠকে দুদেশের মধ্যে প্রযুক্তি খাত ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একসাথে কাজ করা নিয়ে আলোচনা হয়। এছাড়া ভবিষ্যতে একসাথে স্যাটেলাইট তৈরিতেও দুদেশ একসঙ্গে কাজ করবে বলে জানান জুনায়েদ আহমেদ পলু। শিক্ষা, প্রযুক্তি, প্রশিক্ষণ, এই তিনটা হচ্ছে আমাদের এবারের ফ্রান্স ভিজিটের মূল উদ্দেশ্য। ফ্রান্সের ট্রেড অনারেবল মিনিস্টার উনি আমাদেরকে দাওয়াত করেছেন ইউরোপের অন্যতম একটি বড় প্রযুক্তি উৎসব, এবং সেখানে আমরা প্রথমবারের মতো বাংলাদেশ থেকে অংশগ্রহণ করতে যাচ্ছি। ফ্রান্সের সাথে আমাদের বর্তমান যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটা আমাদের আগামীতে আরও বেশি এগিয়ে যাবে। ৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম কারিগর, বীর মুক্তিযুদ্ধ আজন্ম মার্ক্সবাদী হায়দার আকবর খান রণর মরদেহ শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। তার মৃত্যুকে বাংলাদেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন তারা। বেলা 11:30টার দিকে তার মরদেহ শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার দেওয়া হয়। পরে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাকে। হায়দার আকবর খান রণ বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে কথা বলেন তারা। বেলা 1টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বনানীতে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
শুক্রবার রাত 1:45 রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হায়দার আকবর খান রণ। যিনি সারা জীবন সংগ্রাম করেছেন এই দেশের মানুষের ভাগ্য উত্তরের জন্য, এই দেশের মানুষের উন্নয়নের জন্য। তার পরিবারবর্গের প্রতি আমি গভীর সমবেদনা, অনেক অনুসারী যারা আছেন তাদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। রণ ভাই এই দেশবাসীর কাছে, এই জাতির কাছে জীবন্ত হয়ে থাকবেন। চলে গিয়েও তিনি থাকবেন, তার লেখার মধ্যে থাকবেন, তার আদর্শের মধ্যে থাকবেন। মানুষের মুক্তির জন্য, সমাজ পরিবর্তনের জন্য, কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন। একটা শূন্যতার সৃষ্টি তো করবেই, এটা সবাই স্বীকার করে, আমিও মনে করি তাই। জাতীয় রাজনীতির জন্য নয়, বাম রাজনীতির জন্যও উনি অভিভাবক ছিলেন। এক সাম্যের পৃথিবীর স্বপ্ন দেখিয়েছিলেন, যে সাম্যের পৃথিবীতে মানবতা থাকবে, বিবেক থাকবে, মানুষে মানুষে বিভেদ থাকবে না। আমরা চাইব যে এ ধরনের মানুষ রাজনীতিতে আমাদের আদর্শ হয়ে থাকে। হজ যাত্রীদের সবাই যেন ভালোভাবে হজ পালন করতে পারেন, সেজন্য ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান গণভবনে সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। এ সময় হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর বিষয়টি প্রধানমন্ত্রী উত্থাপন করলে রাষ্ট্রদূত জানান, যেসব হজ যাত্রী এখনও হজ পালনের জন্য ভিসা পাননি তাদেরকে ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছে সৌদি। এদিকে বিভিন্ন জটিলতায় এখনও ভিসা পাননি 10,000-এরও বেশি হজ যাত্রী। এ সময় বাংলাদেশের কিছু প্রকল্প বাস্তবায়নে সৌদি আরবের বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহ প্রকাশ করে প্রকল্পের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন রাষ্ট্রদূত। তালিকা গ্রহণ করে প্রধানমন্ত্রী জানান, যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ। মৌসুমের আগে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। রবিবার সারা দেশে 48 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। গেলবারের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের লক্ষণে পরিবর্তন এসেছে বলেও জানান চিকিৎসকরা। দীর্ঘ সময় সর্দি জ্বর থাকার পর শনাক্ত হচ্ছে ডেঙ্গু, তাই চিকিৎসা শুরু করতেও হচ্ছে দেরি। এদিকে গেলবারের তুলনায় একই সময় হাসপাতালে রোগী ভর্তি আছেন 3 থেকে 4 গুণ। এপ্রিলে তীব্র তাপপ্রবাহের পর গেল সপ্তাহ থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি জমে জন্ম নিচ্ছে এডিস, বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা কোভিশিল্ড নেওয়ার পর দেশে সীমিত পরিসরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে মাঠ পর্যায়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে দেওয়া হচ্ছে। টিকা বিশেষজ্ঞরা বলছেন, তথ্য উপাত্তের ঘাটতিতে সঠিক পরিসংখ্যান আসবে না। আর এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুক্তভোগীদের চিকিৎসায় স্বাস্থ্য বিভাগকে এগিয়ে আসার জোর দাবি জানান বিশেষজ্ঞরা। ডলার মেহেদির প্রতিবেদন। করোনা মহামারীতে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা নেয়ার পর থেকে নানা পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন বাগেরহাটের 71 টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী। জানান, 2021 সালের 7 ফেব্রুয়ারিতে বাগেরহাটের টিকা গ্রহণের 1 ঘন্টা পরেই শুরু হয় পার্শ্ব প্রতিক্রিয়া। প্রথমে পুরো শরীরে জ্বালা পোড়ার পাশাপাশি দেখা দেয় শ্বাসকষ্ট, কমে যায় হৃৎস্পন্দন, শরীরের নানান অংশে রক্ত জমাটও বেঁধে যায়। এরই মধ্যে একাধিকবার ভারতেও চিকিৎসা নিয়েছেন তিনি। বিশ্বব্যাপী অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রত্যাহারের ঘোষণা এলেও বিষ্ণুর বিষয়ে কি হবে তা জানা নেই। ডাক্তাররা আসলে অফিসিয়ালি কিছু বলতে চায় না। তারা টিকা নেওয়ার পর থেকেই কিন্তু এই 1 ঘন্টার ভেতরেই কিন্তু আমার অসুস্থতা বাড়তে থাকে, উপসর্গ বাড়তে থাকে। বাংলাদেশের মানুষকে 5.5 কোটির বেশি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এই টিকা গ্রহণের পর পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ অতি নগণ্য। তারপরেও টিকা গ্রহণকারীদের দেহে দীর্ঘমেয়াদী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ভ্যাকসিনেটেড অ্যাডভার্স ইফেক্টগুলো দেখা হচ্ছে ডিজিডি উইথ দ্য সাপোর্ট ফ্রম WHO। তো প্রত্যেকটা ডিভিশনে WHOর যারা থাকেন, অফিসার থাকেন, আমাদের সিভিল সার্জন থেকে শুরু করে ফিল্ড থেকে কোনো অ্যাডভার্স ইফেক্ট হলে সেটা রিপোর্ট করা হয়। তো সোফার আমি যতটুকু জানি খুব সিগনিফিকেন্ট কোনো অ্যাডভার্স ইফেক্ট অ্যাস্ট্রাজেনেকা থেকে বাংলাদেশে হয়নি। টিকা বিশেষজ্ঞরা বলছেন, অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণের প্রতি 50,000-এ 1 জনের এমন উপসর্গ দেখা দিতে পারে, আর সেগুলো দেখা যাবে টিকা গ্রহণের 6 সপ্তাহের মধ্যে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় হেলথ সিস্টেমকে আমাদের আরও স্ট্রং করতে হবে, মডার্নাইজ করতে হবে, এবং সেই মডার্নাইজেশনের জায়গায় সার্ভিলেন্স ইজ নাম্বার 1। নাম্বার 2, কোভিড থেকে আমাদের শিক্ষা যেটা আমরা পেয়েছি যে আমাদের গতানুগতিক স্বাস্থ্য ব্যবস্থা, হসপিটাল দিয়ে রোগী ম্যানেজ করব, সেখান থেকে বেরোতে হবে আমাদেরকে। জনস্বাস্থ্যে যদি আমরা বিজ্ঞান নিয়ে জনস্বাস্থ্যের জায়গায় ফোকাস করি সারা দেশে। ডলার মেহেদি,
71 ঢাকা। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক AM জুলফিকার হায়াত রায় দেন। 2020 সালের 5 নভেম্বর আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামি তিথি সরকার 16 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময় ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। তিথি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। ধর্মীয় অনুভূতি দেওয়ার কারণে তাকে সংগঠন থেকে বরখাস্ত করা হয়। একই অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কৃত হন তিথি। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা শুরুর 2-3 মিনিট আগে খোদ পরীক্ষা নিয়ন্ত্রকের মোবাইল থেকে পরীক্ষা কেন্দ্রের বাইরে চলে যেত প্রশ্নপত্র। পরে পরীক্ষার্থীর কাছে থাকা অত্যাধুনিক ডিভাইসে একের পর এক উত্তর বলে দিত একটি চক্র। বিনিময়ে নিত লাখ লাখ টাকা। সরকারি পরীক্ষার প্রশ্ন জালিয়াতির সঙ্গে যুক্ত চক্রের 7 সদস্যকে গ্রেফতারের পর ডিবি পুলিশ বলছে, পরীক্ষা শুরুর 2-3 মিনিট আগে খোদ পরীক্ষা নিয়ন্ত্রকের কাছ থেকে প্রশ্নপত্রের ছবি পেয়ে যেত চক্রটি। পরে বাইরে থেকে একের পর এক উত্তর বলে যেত তারা। এই চক্রের 7 সদস্যকে গ্রেফতারের পর ডিবি পুলিশ বলছে, যারা পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন তাদের বিষয়ে তদন্ত চলছে। ডিবি প্রধান আরও জানান, যেসব পরীক্ষা নিয়ন্ত্রকের মোবাইল থেকে প্রশ্ন ফাঁস হয়েছে তাদের বিষয়ে তদন্ত চলছে। এমনকি তদন্ত চলছে এ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে চাকরিরত রয়েছে এমন কর্মকর্তা কর্মচারীদের বিষয়েও। কানের মধ্যে এরকম একটা বল থাকে, এই কানের মধ্যে এরকম একটা বল থাকে। এই বলটা এই যে বলটা কানে দেয় অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি, তার ভিতরে তার একটা এই যে সিম রাখবে। অর্থাৎ যখনই ওইখান থেকে বাহির থেকে টেলিফোনটা করবে, টেলিফোনটা করার সাথে সাথেই সে শুনতে পাবে। মানে অনেক লোক থাকে, অর্থাৎ কে বাংলা সলভ করবে, ইংলিশ সলভ করবে, 5 মিনিটের মধ্যেই তারা এটা সলভ করে এবং সেটা পরীক্ষা শেষ হলে এই কানের মধ্যে ঢোকে এটা চলে আসছে, রাউটারটি এটা চলে আসছে, বলটা চলে আসছে। যশোরে বেনাপোল চোরাই পথে গরু আনার সময় বিএসএফের ছোড়া গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। রবিবার রাতে পুটখালী সীমান্তে ঘটনা ঘটে। আহত আমজাদ আলী পুটখালীর কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। বিজেপি জানায়, রবিবার রাতে পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে গরু নিয়ে আসার সময় বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে আমজাদ আলীর বাম পা গুলিবিদ্ধ হয়। পরে রাতে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। কুমিল্লার 14 গ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বাকি 16 জনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার 2 আসামি হলেন খন্দকার মফিজুর রহমান ও রিজাউল করিম। র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, সোমবার ভোরে কুমিল্লা সদরের শাসনগাছা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রবিবার জামাল হত্যা মামলার রায় দেন বিচারক। রায় 9 জনের মৃত্যুদণ্ড, 9 জনের যাবজ্জীবন সাজার রায় দেওয়া হয়। এরপরে পলাতক আসামিদের ধরতে অভিযান শুরু করে র্যাব। 2016 সালের 8 জানুয়ারি যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যা করে আসামিরা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডারে ইয়াবা পাচারের সময় 60,000 ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোল প্লাজা পুলিশ চেকপোস্ট এলাকা থেকে মাদক ব্যবসায়ী ইসহাককে গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ। নারায়ণগঞ্জ খ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়ন এলাকায় সোনারগাঁ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। মাদক ব্যবসায়ীর সঙ্গে থাকা আরেকজন পালিয়ে গেছে। পাবনার আটঘরিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম সমর্থকদের উপর হামলায় 10 জন আহত হয়েছে। আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা গ্রামে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মতিঝিল বাজার থেকে নির্বাচনী প্রচারণা শেষে উপজেলা চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলামের সমর্থকেরা বাড়ি ফেরার সময় পথে মতিগাছায় হামলার শিকার হন। আহতদের অভিযোগ, প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল সমর্থকেরা হামলা করেছে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। কামালের লোক ওরা প্ল্যান প্রোগ্রাম করে থাকার পরে ওরা বাড়ির ভিতর থেকে কোষের মধ্যে বালু লেছে, ইটের খোয়া লেছে, তারপরে দেন ফালা লেছে, ডেগার লেছে, ওই যে টেঁটা আছে টেঁটা দিয়ে মারেছে, কোপ মারেছে, হাসি দিয়ে। আমরা কয়েকজন আসতেছি, এনে কামালের লোকজন একটা চরহাট বানাইছে, অফিস খুলেছে গ্রামের ভিতরে। আমরা জানিনি যে আমার এবার হামলা করবি। আমরা যে কাছাকাছি আইছি আর রীতিরাম মারধর আরম্ভ শুরু।
যাত্রীদের চাহিদার কথা ভেবে চলতি মাস থেকে 5 মিনিট পর পর চলবে মেট্রো রেল। ভবিষ্যতে এটি 3.5 মিনিটে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। এদিকে মেট্রো রেল নির্মাণে নেওয়া ঋণের 75 কোটি টাকা এরই মধ্যে পরিশোধ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। বর্তমানে অফিস সময় বা পিক আওয়ারে 8 মিনিট এবং অফিস সময়ের পর যে কোনো স্টেশনে 10 থেকে 12 মিনিট অন্তর মিলছে মেট্রো রেল। কিন্তু দেখা গেছে অফিস সময় ছাড়াও বিকেল কিংবা সন্ধ্যায়ও যাত্রীতে ঠাসা থাকে মেট্রো রেল। অনেক সময় উঠতে ব্যর্থ হয়ে পরের ট্রেনের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের। পিক আওয়ারে প্রচুর রাশ থাকে, তখন অনেকে উঠতেও পারে না ট্রেনে, প্রচুর ভিড় হচ্ছে, আরও ট্রেন দেওয়া উচিত মনে করি। এসব দিক বিবেচনা করে মেট্রো চলাচলের সময় আরও কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। চূড়ান্ত লক্ষ্য 3.5 মিনিটে নামিয়ে আনা। তবে এখন পিক আওয়ার বা কর্মক্ষেত্রে যাতায়াতের সুবিধার জন্য 5 মিনিট অন্তর অন্তর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। পাশাপাশি 4 ঘন্টার পিক আওয়ারকেও বাড়ানো হতে পারে। এখন যেমন পিক আওয়ার 8 মিনিট, আমরা চিন্তা করছি এটা 5 মিনিটে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে যদি অফ পিকে যদি যাত্রী বেশি থাকে তাহলে সেখানে আমরা কমাবো। আমরা এখন 10 মিনিট আছে, 12 মিনিট আছে, সেখানে আমরা কমিয়ে নিয়ে আসবো। যে মেট্রো রেল নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 33,500 কোটি টাকা, যার প্রায় 20,000 কোটি টাকা উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা আর বাকি টাকার যোগান দিয়েছে বাংলাদেশ সরকার। এবার সেই ঋণের কিস্তি শোধ করতে শুরু করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে 3 কিস্তির 75 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। গ্রেস পিরিয়ড পেলাম, আমরা এই 10 বছর কোনো ঋণ শোধ করলাম না। তার যে একটা রেট অফ ইন্টারেস্ট হয়, এটা সহ আসলটা শোধ করতে হয়। এই বড়টা আমরা কিন্তু পরিশোধ করেছি, তারপরে আরেকটা আমরা পরিশোধ করেছি। এখন আমাদের মে মাসে আমাদের 3য় কিস্তি ডিউ হয়েছে। আমরা ইনশাল্লাহ মে মাসে আমরা 3য় কিস্তিও পরিশোধ করব। 40 বছর ধরে ঋণের পুরো টাকা শোধ করবে মেট্রো রেল কর্তৃপক্ষ। নয়ন আদিত্য, 71, ঢাকা। গত 5 মাসের মধ্যে চলতি বছরের মার্চে দেশের ব্যাংকিং খাতে আমানত প্রবৃদ্ধির হার সবচেয়ে কম হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 10%-এরও কম। অন্যদিকে ব্যাংকে জমা রাখা পরিমাণ কমলেও মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মার্চে মোট আমানত পৌঁছেছে 16.75 লাখ কোটি টাকায়, যা গত বছর একই সময়ের প্রবৃদ্ধির তুলনায় 9.99%। এর আগের মাস ফেব্রুয়ারিতে সর্বোপরি আমানত প্রবৃদ্ধির হার ছিল 10.43%। এদিকে মার্চ শেষে কারেন্সি আউটসাইড ব্যাংক বা মানুষের হাতে টাকা থাকার পরিমাণ দাঁড়িয়েছে 2.62 লাখ কোটি টাকা, ফেব্রুয়ারির তুলনায় যা 3,621 কোটি টাকা বেশি। গত বছরের মার্চ মাসের শেষে যা ছিল 2.54 লাখ কোটি টাকা। চলতি মে মাসের প্রথম 10 দিনে দেশের রেমিটেন্স এসেছে 81 কোটি 37 লাখ ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 8 কোটি 13 লাখ ডলার রেমিটেন্স। রবিবার বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মে মাসের প্রথম 10 দিনে দেশে এসেছে 81 কোটি 37 লাখ 80 হাজার মার্কিন ডলার রেমিটেন্স। আর গত এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম 10 দিনে দেশে রেমিটেন্স এসেছিল যথাক্রমে 73 কোটি 10 লাখ, 67 কোটি 90 লাখ, 71 কোটি 80 লাখ এবং 76 কোটি 30 লাখ মার্কিন ডলার। সেই হিসেবে চলতি মাসে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। রাজশাহীতে চলতি মৌসুমে বাগান থেকে আম নামানোর সময় নির্ধারণ করেছে জেলা প্রশাসন। এবারের ম্যাঙ্গো ক্যালেন্ডারের অনুসারে গুটি আম নামানো শুরু হবে 15 মে, আর সবচেয়ে জনপ্রিয় হিমসাগর বা খিরসাপাত নামানো হবে 30 মে। ল্যাংড়া আম্রপালি আম নামবে 10 ও 15 জুন। রাজশাহী থেকে রাশিদুল হক রুশোর প্রতিবেদন, ছবি তুলেছেন মেহেদি হাসান। আগে প্রান্তিক চাষিদের মতামত ছাড়াই গাছ থেকে আম নামানোর সময় বা ম্যাঙ্গো ক্যালেন্ডার নির্ধারণ করত রাজশাহী জেলা প্রশাসন। এবার প্রান্তিক চাষিরাও অংশ নেন বৈঠকে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুসারে 15 মে থেকে গুটি আম, 25 মে গোপালভোগ, রানীপসন্দ ও লক্ষণভোগ, 30 মে খিরসাপাত বা হিমসাগর, 10 জুন ল্যাংড়া এবং 15 জুন আমরুপালি জাতের আম নামানো যাবে। যদি কেউ কার্বাইড দিয়ে আম বাজারজাত করে রাজশাহীর দীর্ঘদিনের ঐতিহ্য এবং সুনাম ক্ষুণ্ণ করতে চান, তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার সবার মতামত নিয়ে আম নামানোর ক্যালেন্ডার করায় খুশি চাষি ও ব্যবসায়ীরা। তারা বলছেন এতে গাছ থেকে পরিপুষ্ট আম নামানো যাবে। ডেটগুলো ঠিক আছে, যার জন্য যে ভোক্তারা যে আম খাবে তারা কিন্তু
নিরাপদ মানে কার্বাইড মুক্ত আম খাবে। নির্ধারিত ক্যালেন্ডার করে দিছে, এটার ব্যান্ডিংয়ের মধ্যে আমরা থাকলাম, যে অনেকে ইচ্ছা করলেই কিন্তু এটা করবে না, একটু তাদের মধ্যে একটু ভয় কাজ করবে যে প্রশাসন জানতে পারলে তাদের সাজা করবে। অবশ্য আবহাওয়া ও গাছের জাতের ওপর নির্ভর করে কোনো আম আগেই গাছে পাকলে তা অনুমতি নিয়ে নামানো যাবে বলছেন কৃষি কর্মকর্তা। আগে যদি কেউ আম পরিপক্কতা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্থানীয় প্রশাসন সেক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার আছেন এবং উপজেলা কৃষি অফিসার আছেন, তাদের সাথে আলোচনা করে এবং তাদের প্রচার সাপেক্ষে আম সংগ্রহ করা যাবে। এবছর রাজশাহী জেলায় 19,602 হেক্টর জমির আম বাগানে 2,60,164 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। এদিকে মেহেরপুরেও রবিবার আম ব্যবসায়ীদের সাথে বৈঠক করে বাগান থেকে আম সংগ্রহের দিন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এখানকার নির্ধারিত সময় অনুসারে 18 মে থেকে গুটি আম সংগ্রহ শুরু হবে। এরপর 30 মে থেকে হিমসাগর, 12 জুন থেকে ল্যাংড়া, 22 জুন থেকে আম্রপালি এবং 24 জুন থেকে বাড়ির 4 আম সংগ্রহ করা যাবে। বৈঠকে ব্যবসায়ীরা জানান, অতিরিক্ত গরমের কারণে এবার কিছুটা আগেভাগেই আম পরিপক্ক হবে। রাজবাড়ীতে বকেয়া পেনশনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীরা। সোমবার সকালে রাজবাড়ী রেল স্টেশনে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে রেলওয়ে ম্যানস অবসরপ্রাপ্ত কল্যাণ পরিষদ। বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় বক্তারা বকেয়া পেনশন পাওয়ার জন্য রেলমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। আগামী 48 ঘন্টার মধ্যে বকেয়া পেনশনের টাকা প্রদান করা না হলে রাজবাড়ী থেকে সকল রুটের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। আগামী 1 বছরের জন্য 15 সদস্যের এই সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠিত হয়েছে। রবিবার তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সেন্সর বোর্ড পুনর্গঠনের এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে নতুন কমিটি যাত্রা করল। নতুন এই কমিটিতে যাত্রা হিসেবে অভিনয় শিল্পীদের মধ্যে আছেন অভিনেত্রী সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, পূর্ণিমা, আজিজুল হাকিম। এছাড়া রয়েছেন প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক জাহাঙ্গীর আলম। কার্যকর হওয়া নতুন কমিটিতে আরও আছেন এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সুকান্ত ভট্টাচার্যর লেখা কবিতার এই কটি চরণ বারবারই আমাদের সামনে উপমা হয়ে দাঁড়ায়। বিপ্লবী কবির ৭৬তম মৃত্যুবার্ষিকী আজ। 19 শতকের গোড়াতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গণজাগরণ শক্তিশালী হয়ে ওঠে। এ সময় বিপ্লববাদী ও কমিউনিস্ট আন্দোলনের ভেতর থেকে কবি হিসেবে আত্মপ্রকাশ করেন সুকান্ত ভট্টাচার্য। ক্ষণজন্মায় কবি কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতার কিশোর সভা বিভাগ সম্পাদনা করতেন। তার রচনাবলীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ছাড়পত্র, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, ঘুম নেই, হরতাল, গীতিগুচ্ছ। সুকান্ত ভট্টাচার্যকে অনেক সময় কিশোর কবি বলা হয়ে থাকে। 1947 সালের 13 মে কলকাতার যাদবপুরে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। চলছে সংবাদ সমগ্র। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।